টাকা ফেলো করি মাখো তেল। যারা করি দিয়েছে তারা তেল মাখতে পেরেছে। এখন যাদের কাছে করি ছিল না তারা তো ছটফট করে বলবেই, তারা আদালতে এসেছে। এখন আদালতকে আইন প্রতিষ্ঠাই করতে হবে। আদালত ইচ্ছে করলে চাইলেই তো আইনের বাইরে যেতে পারবেন না। তার যা পরিণত হওয়ার, ঘরের ঝগড়া, 203-এর লড়াই, তার মধ্যে আমাকে ঢোকাবে। অযোগ্য নয়, আবারও বলি, দুর্নীতিগ্রস্তদের পাশে। রাজ্য সরকারের কাজই হচ্ছে দুর্নীতিকে লালন পালন করা। এই রাজ্য সরকার কখনোই কোনো সুনীতি এবং সৎ পথে কাজ করেছেন বলে তো আমার মনে পড়ে না। তারা দুর্নীতি করেছেন। তাদের সবচেয়ে বড় ক্ষোভ যে এই দুর্নীতির ব্যাপারটা আদালতে এত ক্রূরভাবে কি করে প্রকাশ করলো, এবং যেহেতু প্রকাশ করলো একদল আইনজীবী তাদের বিরুদ্ধে তারা অনর্গল কুৎসা চালিয়ে গিয়েছে। না তো সেটা করলে তো আরো বিপদ হবে। সেটার জন্য ওরা অপেক্ষা করছে। আদালতে আমার আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছি। সুপ্রিম কোর্টে যখন শুনানি হবে তখন এটা আসবে সামনে। যারা দুর্নীতি করেননি, যারা বঞ্চিত হয়েছেন, তাদেরকে এক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছে। অর্থাৎ ওরা দেখাতে চাইছে যে সবাই দুর্নীতিগ্রস্ত, শুধু মুখ্যমন্ত্রী একা দোষ দিয়ে লাভ কি, সবাই দুর্নীতিগ্রস্ত, এটাই বলতে চাইছে। এটা তো স্বাভাবিক। রাজ্য সরকার এবং তার রাজ্য সরকার যে দল পরিচালনা করেন তারা নির্দিষ্টভাবে পরিকল্পনা করে দুর্নীতি করেছেন, সরাসরি টাকা পয়সা দিয়ে চাকরি দিয়েছেন, এবং তাদের দুর্নীতির ফলে কিছু যাদের মেধা ছিল সেই মেধা ভিত্তিক প্রার্থীরাও শিকার হয়েছেন দুর্নীতির। সুপ্রিম কোর্ট সব বাতিল করে দিয়েছেন। তারপরেও রাজ্য সরকার এবং এসএসসি তারা বুক ফুলিয়ে দুর্নীতিবাজদের পক্ষে সওয়াল করতে পারেন, সেটা তাদের নৈতিক ব্যাপার। এ নিয়ে তো আমাদের কিছু বলার নেই। কিন্তু এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল হচ্ছে, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিতভাবে অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এটা এসএসসির একটা পরিকল্পিত ভ্রান্ত ধারণা, সে কথাই তিনি বলেছেন। এটি করে কি তাহলে এটি করার ফলে চাল আর কাপড় তো কোনোভাবেই আলাদা করা সম্ভব নয়। সম্ভব তো চাইছে না ওরা তো চাইছে যে দুর্নীতিমূলক প্রক্রিয়াটাকে যে কোনো ভাবেই হোক সামাজিকভাবে এটা মান্যতা দিয়ে দাও। একবার যদি সামাজিকভাবে এর মান্যতা পাওয়া যায় তাহলে আমরা দুর্নীতির রাস্তাটা একদম পরিষ্কার হয়ে গেল, ঝরঝর হয়ে গেল। প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক পদক্ষেপে দুর্নীতি করতে পারবো, কেউ কিছু বলতে পারবে না। এটাই তো ওদের পরিকল্পনা। যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন তাহলে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরি প্রার্থীরা অংশ নিতে পারবেন। হ্যাঁ, তারা তো যারা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর কাছে যে এত কিছু প্ল্যান ছিল, প্ল্যান ABCD ছিল, সেগুলো কি হলো? এই একটা প্ল্যানের একটা অংশ, যে আদালত থেকে যে করেই হোক দুর্নীতিগ্রস্তদের পক্ষে একটা আদেশ বার করা যায় কিনা, এটা একটা প্ল্যানের অংশ। যারা চাকরি হারারা ছিল তারা রাস্তাতেই থেকে যাবে, তাদের থাকতেই হবে। দুর্ভাগ্যজনক আমাদের পশ্চিমবঙ্গের যে আমাদের শিক্ষিত সমাজকে রাস্তায় বসে থাকতে হচ্ছে। আন্দোলন আরো তীব্র হওয়া উচিত, আরো তীব্রতর হওয়া উচিত, যাতে এইরকম দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা পশ্চিমবঙ্গের সমাজ জীবনে না থাকতে পারে। তাহলে তাদের যে চাকরি ওই সেই 31শে ডিসেম্বরের মধ্যে যে পুরো প্রক্রিয়াটি শেষ করার কথা বলেছিল সেটা তাহলে কি হবে? এটা করতে চায় না, আমি তো বহুদিন আগেই বলেছি। তাহলে শুধু কি সময় নষ্ট? এরা পরিকল্পনা করেছে এমন ভাবে কাজ করো যাতে আমাদের স্থায়ী নিয়োগ করতে না হয়, কারণ স্থায়ী নিয়োগ করার মতো টাকা নেই। ইতিমধ্যে পশ্চিমবঙ্গটা একটা আকণ্ঠ ঋণগ্রস্ত হয়ে গেছে, যে বিষয়টা আপনারা সামনে আনছেন না। পশ্চিমবঙ্গে কিন্তু আকণ্ঠ ঋণগ্রস্ত হয়ে পড়ে আছে। সুতরাং তাদের নিয়োগ করতে গেলে পরে যে আর্থিক দায়বদ্ধতা পালন করতে হয় সে ক্ষমতা নেই। তাই তারা ছলে বলে কৌশলে কোনো স্থায়ী নিয়োগের পথে যাবেন না। 25,000 তাহলে ভূমিকাটা কি দাঁড়াচ্ছে? মানে তারাও কি তাহলে 26,000-এর মতো রাস্তায় নামতে চলেছে? আমি সেটা নিয়ে এখনই কিছু মন্তব্য করবো না, যেহেতু আমাকে সওয়াল করতে হবে, সেজন্য নৈতিকভাবে আমি আগে কিছু বলবো। সেই জায়গায় দাঁড়িয়ে একটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে হাইকোর্টে স্বস্তি শান্তনু সেনের রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশে ঘরের ঝগড়া, 203-এর লড়াই, তার মধ্যে আমাকে ঢোকাবে কেন? আপনার ঘরের ঝগড়া কেন? সেটা ওদের জিজ্ঞাসা করবে। এই শান্তনু বাবুরা একসময় মেডিকেল কাউন্সিলে ছিলেন। মেডিকেল কাউন্সিল নির্বাচনে তখন তারা লুটপাট করেছেন, যে নির্বাচনে যারা এসছেন তারা লুটপাট করে, এমনকি মেডিকেল কাউন্সিলের নির্বাচন পর্যন্ত সরাসরি লুটপাট বিলীন হয়েছে। এখন স্বভাবতই 203-এর লড়াই, কে এগোলো কে পেছলো, সেই এগোনোর পেছনের সংঘাতের মধ্যে দিয়ে এসব আসছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী আমাদের একেবারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কি কিছুই জানেন না? তিনি সব জানেন, সব তিনি করাচ্ছেন।
হঠাৎ এই ভাবনা হলো কেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু জানেন না? তিনি বারংবার বলেন তিনি কিছু জানেন না। তিনি বলতে ভালোবাসেন, তিনি সত্য কথা বলতে জানেন না। একেবারে অন্য প্রসঙ্গে যাব। রাজন্না হালদার, যাকে আমরা দেখেছিলাম 21শে জুলাইয়ের ময়দানে সেই ঝাঁঝালো একটা বক্তব্য মন্তব্য রাখতে, সেই রাজন্না হালদার এখন কেঁদে কেটে সংবাদ মাধ্যমে, বহুল প্রচলিত সংবাদ মাধ্যমে কেঁদে কেটে বলছে যে এআই দিয়ে বিকৃত করা নুট ছবি তৃণমূলের দাদারা, তৃণমূলের জুনিয়ররা হাতে হাতে ঘোরাচ্ছে। কি বলবেন বিষয়টি নিয়ে? আর এখন একটা প্রশ্ন উঠছে যে প্রশাসনের কাছে না গিয়ে দলের কাছে তিনি বারংবার যাচ্ছেন। দেখুন, কারো সম্বন্ধে ব্যক্তিগত আচার আচরণ নিয়ে মন্তব্য করি না। শুধু আমি এইটুকুই বলি যে লেখাপড়া যারা ছেলে মেয়েরা যদি তৃণমূল বিজেপি করে, তাদের বোঝা উচিত যে পরিণতিতে এটাও হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তিনি দলের কাছে যাচ্ছেন কেন? প্রশাসনের আর কিছু বলবো না। তিনি জানেন প্রশাসনে গিয়ে লাভ হবে না। দলের ভেতরে যদি আমি আরেকটা বড় ঝোপ রুটে সতীন খুঁজে পাই, তাহলে ভালো লড়াই হবে, এই জন্যই আর কিছু। শেষ একটাই প্রশ্ন, কুণাল ঘোষের রুল জারি, সেটা নিয়ে আমরা দেখতে পেয়েছি কুণাল ঘোষ আপনার ছবি, ফিরদৌস আমিন স্যারের ছবি, সমস্ত কিছু নিয়ে বারংবার ফেসবুকে দিচ্ছে এবং বলছে যে যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে তারা বঞ্চিত চাকরিহারাদের মঞ্চে যাচ্ছে, আবার তারাই মামলা করছে, তারাই চাকরি খাচ্ছে। কুণালবাবুর মধ্যে আগে বলেছি, মূর্খের জবাব দিই না। হ্যাঁ, আমরা বঞ্চিত চাকরি প্রার্থীর মঞ্চে গিয়েছি। সেখানে গিয়ে আমরা দাবি করেছি যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে মেধাভিত্তিক নিয়োগ হোক। সে দাবি আজও করছি। সেই দাবিটাকে ব্যর্থ করার জন্য কুণালবাবু ওর নেতাকে ধরে সুপারনিউমারি পোস্ট তৈরি করে একদল শিক্ষার্থীকে প্রলুব্ধ করেছে। দুর্নীতি করে তারা শিক্ষিত সমাজকে প্রলুব্ধ করে এই সুপারনিউমারি পোস্টের চাকরির প্রলোভন দেখিয়েছে। এখন যাতে এই বিষয়ে আদালত ভেতরে না ঢুকতে পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছে আদালত। কুণালবাবু, হ্যাঁ, আমরা গিয়েছি, আমি আবারও যাব। যে কোনো ছাত্রছাত্রীদের জমায়েতে যেখানে গিয়ে দাবি করব স্বচ্ছতার সঙ্গে মেধাভিত্তিক নিয়োগ হোক, টাকা দিয়ে চাকরি বিক্রি নয়, যেটা কুণালবাবুরা করতে অভ্যস্ত। বলছি, রুল জারির যে প্রসঙ্গটা আমরা দেখতে পেয়েছিলাম, তিনি তো এর আগেও রাজাশেখর মান্তারের ক্ষেত্রেও তিনি এই পুরো বিষয়টি ঘটিয়েছিলেন, সেটার আবার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। ঘটাবে। রুল জারিটা কেন করতে হলো? তাকে যখন ডাকা হয়েছিল সেটা তো বিচারপতিরা ঠিক করছে। যেহেতু মামলা চলছে, আমার পক্ষে মন্তব্য